বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ে শুধুমাত্র যে মুসলমানদেরকে নিয়ে কাজ করছেন তা নয়, এই বাংলাদেশের আমাদের এই স্বাধীন ভূখণ্ডে বিভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকে একসঙ্গে নিয়ে মিলেমিশে আমাদের হাজার বছরের ঐতিহ্য সম্প্রীতি রক্ষা করে কিভাবে পথ চলা যায় এবং বিভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন তাদের নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের জীবন মান উন্নয়নের সঙ্গে সঙ্গে যেন ইসলামের দিকে, ইসলামের প্রচার প্রসার, ইসলামের আলো তাদের কাছে পৌঁছে, এইসব বিষয় নিয়ে কাজ করছেন আমাদের বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়। আমরা এখন কথা বলছি অধ্যাপক ডক্টর আ.ক.ম খালিদ হোসেনের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সরাসরি অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে একজন আলেম প্রতিনিধি হিসেবে আপনি প্রথমবারের মতো অংশগ্রহণ করেছেন, আপনার অন্তর্ভুক্তি হয়েছে, আপনার অনুভূতি কি? আল্লাহ তাআলার শুকর, আমি অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যুক্ত হয়েছি উপদেষ্টা হিসেবে। তো আমি মনে করলাম এখানে একটা কাজ করার সুযোগ আছে, একটা গুড মেসেজ আমরা জাতিকে দিতে চাই এবং সততা, সাধুতা, স্বচ্ছতার মাধ্যমে আমরা আমাদের দায়িত্বগুলো পালন করতে চাই। আমি এই দায়িত্ব পাওয়াতে আল্লাহর শুকরিয়া আদায় করি এবং জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাই। এই যে সরকারের যাত্রাকালীন সময় আমরা একটা পরিবর্তন দেখলাম, বিগত সরকারের পতন, সরকারহীনতা এবং নতুন সরকারের যাত্রা। এই একটা সময় আমাদের অতীতেও দেখেছি, বিভিন্ন সময় রাজনৈতিক কোন্দল বা রাজনৈতিক পট পরিবর্তনের সময় এক ধরনের একটা গুজব সৃষ্টি হয়, কিছু বাস্তবতাও আছে। বিভিন্ন সম্প্রদায়ের লোক, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের লোক যাদেরকে আমরা সংখ্যালঘু বলি, যদিও আমরা যারা সংখ্যালঘু বলে বিশ্বাস করি না, আমরা আমাদের ভাই মনে করি, যে তাদেরকে নির্যাতন করা হয়। তো এই সরকারের শপথ গ্রহণের পরে সেই ঘটনাটার এখন পরিস্থিতি কি, সর্বশেষ পরিস্থিতি যেটা? আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপাসনালয়ে, বাড়িঘরে হামলা হয়েছে, এইরকম একটা অভিযোগ আমাদের কাছে এসেছে এবং আমরা এটা খতিয়ে দেখছি। আমি আমার মন্ত্রণালয় থেকে বাংলাদেশের সমস্ত জেলা প্রশাসকদের কাছে চিঠি দিয়েছি যে আপনার এলাকায় কত উপাসনালয় আক্রান্ত হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে রিপোর্ট করেন। রিপোর্ট এখনও আমাদের হাতে এসে পৌঁছেনি। বিভিন্ন গ্রুপ বিভিন্ন পরিসংখ্যান দিচ্ছে, এই পরিসংখ্যানগুলো অথেন্টিক নয়, কিছু অতিরঞ্জিত আছে। আমরা যখন জেলা প্রশাসক থেকে রিপোর্ট পাবো, এটা আমাদের অফিসিয়াল রিপোর্ট হবে এবং আমরা আশ্বস্ত করেছি যে এদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, নৃগোষ্ঠী সবাই দেশের নাগরিক। ধর্মচর্চা, ধর্ম পালন, ধর্মপ্রচার, এই অধিকার তাদের সাংবিধানিক এবং এই অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যায় না। এবং আপনি যেমনটা বলছিলেন, যখন সরকার পরিবর্তন হয় এরকম একটা পরিস্থিতি তৈরি হয় কি কতিপয় দুর্বৃত্ত এ কাজগুলো করে থাকে। এবার একটা ব্যাড ইম্প্যাক্ট মুসলমানদের উপর পড়ে, আন্তর্জাতিক প্রচারণা চালায় এবং অতিরঞ্জিতও করে, অনেক সময় গুজবও অনেক সময় আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে। এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশের 52 বছরের ইতিহাসে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি, কিছু কতিপয় বিক্ষিপ্ত ঘটনা ছাড়া বাংলাদেশের মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, নৃগোষ্ঠী, আমরা সবাই মিলেমিশে আছি। একটা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা আবহ বাংলাদেশে তৈরি হয়েছে। কিছু যে বিচ্ছিন্ন ঘটনা নাই এমন নয়, আবার কিছু ঘটনা ভূমিবিরোধ নিয়েও আছে, ব্যক্তিগত রাশারেশিও আছে, সবগুলো কোনো কমিউনাল নয়। তো আমরা এই মেসেজটাকে, এই সাম্প্রদায়িক সম্প্রীতির এই যে সৌহার্দ্য, এই যে সম্প্রীতি, এটা আমরা বজায় রাখতে চাই। বর্তমান সরকার এবং বিশেষ করে আমার মন্ত্রণালয়
এই নিয়ে কাজ করছি। বিভিন্ন গণমাধ্যম, বিশেষ করে বৈশ্বিক গণমাধ্যম আমাদের বাংলাদেশের বাইরে, এখানে অনেক ছবি বা নিউজ প্রচারিত হয়েছে যেগুলো পরবর্তীতে দেখা গেছে সেগুলো গুজব, ভুল। তো এই অপপ্রচার রোধে, মানে বহির্বিশ্বের অপপ্রচার রোধে কোনো ব্যবস্থা নেওয়ার কোনো পরিকল্পনা, এটা কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বের মধ্যে পড়ে না আপনার দায়িত্বের মধ্যে পড়ে? পররাষ্ট্র খুব সুন্দর প্রশ্ন করেছেন। পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে এটা জানিয়ে দিয়েছেন এবং আমাদের প্রধান উপদেষ্টার সাথে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদীর কথা হয়েছে এবং ওখানেও তিনি আশ্বস্ত করেছেন যে সংখ্যালঘুরা, বিশেষ করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা তারা নিরাপদ, তাদের নিরাপত্তা আমরা নিশ্চিত করেছি। আর যারা এই জাতীয় হামলা করবে বা করেছে তারা ক্রিমিনাল। তো ক্রিমিনালের বিরুদ্ধে স্টার্ন অ্যাকশন মাস্ট বি টেকেন এগেনস্ট দি ক্রিমিনালস। আমরা এই ব্যাপারে একেবারে নিশ্চিত। এবং আমরা এই দিন ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছি এবং ঢাকেশ্বরী মন্দির সহ অনেক মন্দির মাদ্রাসা ছাত্ররা পাহারা দিচ্ছে যাতে দুষ্কৃতকারীরা শান্তি শৃঙ্খলা ভঙ্গ করতে না পারে, এবং আমরা তাদেরকে আশ্বস্ত করেছি। এবং আমি আমার মন্ত্রণালয়ে একটা নাম্বার প্রচার করেছি, বাংলাদেশের কোথাও যদি কোনো ধর্মীয় সংখ্যালঘু আক্রান্ত হয় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে এটা দ্রুত আমরা ব্যবস্থা নেব। আমরা এই ব্যাপারে অত্যন্ত সচেতন। এখানে মানে আপনার আলোচনা এবং এই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এবং আরো বেশ কয়েকজন উপদেষ্টা, ওনারাও কিন্তু জোরালোভাবে বিশ্বের মিডিয়াতে বারবার কথাটা বলছেন যে আমাদের এখানে ধর্মীয় কারণে আসলে কিন্তু এরকম সংঘাতটা হয় না। আমরা বিশ্ববাসীর কাছে এই মেসেজটা দিতে চাই, এই যতটুকুন হচ্ছে আমরা বাস্তবতাকে অস্বীকার করছি না, কিন্তু এটা ধর্মীয় সংঘাত না, এই সংঘাতটা হলো রাজনৈতিক সংঘাত। রাজনৈতিক সংঘাত আবার অনেক আছে যে ব্যক্তিগত ক্লেশ, ব্যক্তিগত ক্লেশ আছে এবং ওই ভূমি বিরোধ আছে, এগুলো নিয়ে অনেক সময় হয়। সবগুলো কোনো সাম্প্রদায়িক ইস্যু নয়। দায়িত্ব গ্রহণের শুরুতে বা দায়িত্ব গ্রহণের পর মত বিনিময় সহ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আপনি হজের খরচ কমানোর বিষয়ে একটা কথা বলেছেন যে আমি এটা আলোচনা করব, আলাপ আলোচনা করব, দেখব যে কোন কোন জায়গাটা করা যায়। কিন্তু এটা আমাদের এই খণ্ডিতভাবে বক্তব্যটা প্রকাশ পেয়েছে। কেউ বলেছেন যে আমাদের ধর্ম উপদেষ্টা তো বলেছেন ৩-৪ লাখ টাকার মধ্যে হজের ব্যবস্থা করবেন, 50,000 টাকার মধ্যে উমরার ব্যবস্থা করবেন। তো এখন এই যে হজ ব্যবস্থাপনায় আমরা জানি একটা বিশাল একটা সিন্ডিকেট আছে, একটা নানা গ্রুপের, কেউ টিকিটিং এর ক্ষেত্রে, মক্কা মদিনার নানা ধরনের ক্ষেত্রে। এই সিন্ডিকেট ভাঙা তো কঠিন। এই সিন্ডিকেট ভাঙতে গেলে তো আপনার একটা মুখোমুখি অবস্থানে যেতে হবে। এর জন্য একটা সাহস দরকার এবং এর জন্য একটা ঐকান্তিক প্রচেষ্টা দরকার, ইচ্ছা দরকার। আপনি যে ইচ্ছাটা ব্যক্ত করেছেন একটু বিস্তারিত যদি বলেন যে এটা আসলে আপনার পরিকল্পনাটা কি? এই আপনি যেটা বললেন 50,000 টাকায় উমরা অথবা 3-4 লাখ টাকায় হজ, আমি এ জাতীয় কোনো কথা বলিনি। এগুলো ফেসবুকে প্রচার করছে। আমি যেটা বলেছি এটা সিন্ডিকেট কাজ করে, আমি আন্তরিকভাবে চেষ্টা করব সিন্ডিকেটটা ভাঙার জন্য। এবং কোথায় কোথায় সিন্ডিকেট হয় এই তথ্য আমি জোগাড় করছি। আমি চাচ্ছি যে বিমান ভাড়া কমিয়ে অথবা আর কোন কোন জায়গায় আমরা কমাতে পারি। আমাদের একটা বিরাট অ্যামাউন্ট সৌদি আরবকে দিতে হয়, এটা প্রায় 3 লাখ 3.5 লাখ লাখের মতো দিতে হয় বিনা মুজদালিফা আরাফার ভাড়া, সবগুলোর জন্য এটা সৌদি গভর্নমেন্টকে দিতে হয়। সম্ভবত এই সর্বশেষ বছর অর্থাৎ 2023 সালের হজে 3,43,000 টাকা, 3.5 লাখ টাকার মতো সৌদি গভর্নমেন্ট দিতে হয়। এরপরে ঘর ভাড়া, এরপরে খাবার, মক্কা মদিনায় আসা যাওয়া, এগুলো আমাদের বহন করতে হয়। তারপরেও আমি চেষ্টা করি, মূলত আমাদের এখানে টিকেটিং সিস্টেমে একটা সিন্ডিকেট কাজ করেছে এবং আমাদের সাথে সৌদি আরবের যারা চুক্তি, ওখানে ন্যাশনাল ক্যারিয়ারেই একমাত্র হাজিদের বহন করবে। তো ন্যাশনাল ক্যারিয়ার বলতে বাংলাদেশ বিমান, সৌদি আরবের দুইটা, সৌদি এয়ারলাইন্স অ্যান্ড ফ্লাইনাস। তো ফ্লাইনাস 25%, সৌদি এয়ারলাইন্স 25%, বাংলাদেশ 50%। প্রধান উপদেষ্টার সাথে আলাপ করে বিমানের ভাড়া
একটা যৌক্তিক পর্যায়ে আমরা নিয়ে আসতে চাই। আমরা খুব বেশি কমাতে পারবো না, যেহেতু ওনাদের খাবারের আছে, ওনাদের খাবারের, ওনাদের ভিসা টিসা, এই মক্কা হজের বিভিন্ন জায়গায় ওনাদের আবাসন, খাবার, এগুলো সৌদি আরবে পেমেন্ট করতে হয়। বাড়ি ভাড়ার ক্ষেত্রেও আমরা অত্যন্ত সচেষ্ট থাকব, যাতে আমরা একটু কম ভাড়ায় বেশি সার্ভিস দিতে পারি, এ ব্যাপারে আমরা সচেতন থাকব। তো আমরা আশা করি এই বিমানের ভাড়া নির্ধারণের ক্ষেত্রে আমরা একটা যৌক্তিক, বিমান মন্ত্রণালয়ের সাথে আলাপ করে একটা যৌক্তিক রেটে আমরা চলে আসতে পারবো, তাহলে আমাদের রেট আরও কমে যাবে। আমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের সাথে বসবো এবং কোন কোন খাতে আমরা এটা কমাতে পারি সেটা করে আমরা ঘোষণা দেব, এবং যাতে কেউ হয়রানি না হয়, কেউ যাতে পবিত্র ইবাদত করতে গিয়ে দুর্ভোগের শিকার না হন, অথবা এখানে কেউ নসয় করবে, আমরা একটু এগুলো অত্যন্ত দৃঢ়তার সাথে আমরা এটা মনিটর করব। একটা বড় কাজ হয় ইসলামিক ফাউন্ডেশনকে ঘিরে। ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাই হয়েছে ইসলামের প্রচার প্রসারের জন্য, গণমানুষের কাছে ইসলামটাকে পৌঁছানোর জন্য। অভিযোগ আছে, নানা ধরনের সংবাদেও আমরা বিভিন্ন খবর দেখেছি, ইসলামিক ফাউন্ডেশনকে অনেকেই দুষ্টুমি করে বলেন অথবা সমালোচনা করে বলেন যেটা দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। আমি এটা অভিযোগটা বললাম যে পত্রিকাতে ঠিক এই ভাষাতেই লেখা হয় যে ইসলামিক ফাউন্ডেশন দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। আপনি নিশ্চয়ই জানবেন যে মডেল মসজিদগুলো উদ্বোধনের কয়েকদিনের মধ্যেই ভেঙে যাচ্ছে, বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে। এটা আমার অভিযোগ না, গণমাধ্যমে এসেছে, পত্রিকায় এসেছে। এরপরে ইসলামিক ফাউন্ডেশনের যে মূল কাজ, ইসলামের প্রচার প্রসার, যে ইসলামের বই যেগুলো করে, এগুলো বাদ দিয়ে তারা রাজনৈতিকভাবেই তারা অনেকটা পরিচালিত হচ্ছে। তো এটাকে আপনার এই টোটাল একটা বিষয়টাকে শুদ্ধি অভিযানের ক্ষেত্রে আপনার কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা অথবা কোনো চিন্তা আপনি করেছেন কিনা? ধন্যবাদ আপনাকে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার পরিকল্পনা আছে। আমি ইসলামিক ফাউন্ডেশনের যে মিশন ভিশন, ইসলামের দাওয়াত প্রকাশনা, এটা সাম্প্রতিককালে স্থবির হয়ে আছে। আমি যাব, ইসলাম ফাউন্ডেশন ভিজিট করব এবং এটাকে একটা গতিময়, একটা প্রাণবন্ত প্রতিষ্ঠান হিসাবে আমি এটা গড়ে তুলতে চাই। এবং বহুদিন যাবৎ প্রকাশনাটাও বন্ধ, গবেষণা প্রতিষ্ঠানে বন্ধ, একটা অচল অবস্থার তৈরি হয়েছে, বিভিন্ন পত্রপত্রিকায় রিপোর্ট এসেছে। তো আমি ইনশাআল্লাহ আজিজ এটাকে যারা অযোগ্য, দক্ষতার পরিচয় দিতে পারেন নাই তাদেরকে বদলি, আজকে কিছু আমি বদলির নির্দেশ দিয়েছি। আগামী দিনেও বাইরে যারা এফিশিয়েন্ট অফিসাররা আছেন তাদেরকে কেন্দ্রে নিয়ে এসে, এবং এখানকার যারা বহুদিন যাবৎ আছেন অথবা যারা দক্ষতার পরিচয় দিতে পারেন নাই তাদেরকে অন্য জায়গায় পাঠিয়ে এটাকে ইসলামিক ফাউন্ডেশনকে একটা প্রাণবন্ত গতিময়, যেটা দাওয়াত, তাবলীগ, তালিমের কাজ জন্য প্রতিষ্ঠিত হয়েছে, আমি সেই ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য আন্তরিকভাবে চেষ্টা করব। এবং কর্মকর্তাদের সাথে আমি বসেছি, দুই একবার বসেছি, আমি আরও বসবো, তাদের সাথে আরও বসে আমি সিদ্ধান্ত নেব। এই ব্যাপারে আমি বিভিন্ন সুধীজনের কাছে পরামর্শও চাই যে এটাকে কীভাবে আরও গতিময় করা যায়। এই যে স্থবির অবস্থা, এগুলো স্থবির অবস্থা কিন্তু একদিনে হয় নাই, কেবল এই আমল নয়, ঠিক এই সময় নয়, আরও আগে থেকে এটা লিগেসি বহন করে আসছে। এটা এক সময় ছিল না। আমি ইসলামিক ফাউন্ডেশনের সাথে যুক্ত ছিলাম। ইসলামিক ফাউন্ডেশনের বিশ্বকোষ আমার 3য় খণ্ড থেকে 13 খণ্ড পর্যন্ত 2nd এডিশন আমি সম্পাদক ছিলাম, আর অগ্রগতি ত্রিমাসিক পত্রিকা আমার লেখা চাপত। তো আমি এগুলো করে আসছি। ইনশাআল্লাহ আজিজ, আমি আশাবাদী আমি এখানে সংস্কার করে এই প্রতিষ্ঠানকে, এখন যে মেরুদণ্ডহীন হয়ে গেছে, এটাকে আমি শক্ত মেরুদণ্ডের উপরে দাঁড় করানোর জন্য আমি আপ্রাণ চেষ্টা করি। এই যে চাঁদ দেখা কমিটিটাকে আধুনিকায়ন এবং এই যে মাঝরাতে রোজা এবং ঈদের ঘোষণা দেওয়ার যে একটা প্রবণতা, বা অনেকেই এটাকে একটু নানাভাবে সমালোচনা করে দেখছেন যে সৌদি আরব চাঁদ উঠে গেছে, পরের দিন তো বাংলাদেশে উঠবে।
মানে এরকম একটা অনেকটাই একটা রীতির মতো এই জায়গা থেকে চাঁদ দেখা কমিটিটাকে আধুনিকায়ন করা এবং তাদেরকে একটু গতিশীল করা, আমার মনে হয় এই দিকে কেউ চিন্তা করেন নাই। আমি আপনার এই ব্যাপারে দৃষ্টি খুব আকর্ষণ এবং আপনার এবং অত্যন্ত প্রাসঙ্গিক জনগুরুত্বপূর্ণ কথা এটা, এটা ঠিক। আমি ওই কমিটিতে কারা কারা আছেন দেখব, এটাকে আধুনিকায়ন করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল চাঁদ দেখার বিষয়ে আমরা রেজাল্ট পাবলিককে জানিয়ে দেব। তবে একটা বিষয় হচ্ছে যে বিভিন্ন জেলা থেকে জেলা প্রশাসকরা চাঁদ দেখার উপরে পাঠাতে অনেক সময় দেরি হয়ে যায়। তো আমরা ইনশাআল্লাহ আজিজ আগামী দিনগুলোতে সিদ্ধান্ত নেব জেলা প্রশাসকবৃন্দ যাতে আমাদের খুব তাড়াতাড়ি রিপোর্ট করেন। আমরা এখানে আবহাওয়াবিদও আছে বা আরও কোনো সায়েন্টিফিক কর্মকর্তা বিভিন্ন বিভাগ থেকে নেওয়া যায় কি না, আমাদের নিজস্ব অ্যারেঞ্জমেন্টে চাঁদ দেখার বিভিন্ন জেলা থেকে আসার আমরা দ্রুত রেজাল্ট দেওয়ার জন্য চেষ্টা করব। বিলম্ব কেন হয় আমি এগুলো এখনও অফিসিয়ালি আমি জানি না, যখন এটা আলোচনা করব এটা আসবে। তবে আমরা চেষ্টা করব যাতে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ডিক্লেয়ার করা যায়, চাঁদ দেখার ফলাফল ডিক্লেয়ার করা যায়। আমি আন্তরিকভাবে চেষ্টা করবো এটার জন্য। আপনি ধর্ম উপদেষ্টা হিসেবে কোনো মেসেজ দিতে চান কিনা? আলহামদুলিল্লাহ, ধর্ম মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের বাংলাদেশে প্রায় 3.5 লাখের মতো মসজিদ আছে। আমরা সাম্প্রতিক সময়েও ইমামদেরকে বলেছি, খতিবদেরকে বলেছি, আপনারা একটা মুসলমান দেশে অমুসলমানদের অধিকার, তাদের নাগরিক অধিকার, তার ধর্ম পালনের অধিকার, ধর্মচর্চার অধিকার, এগুলো আপনারা মুসল্লিদেরকে প্রচার করেন। তো আমি দেশবাসীর সহযোগিতা চাইব এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং স্থানীয় আমাদের অনেক জায়গায় মসজিদ এবং পাশাপাশি হিন্দু মন্দিরও আছে, এগুলো যাতে কোনো দুর্বৃত্ত হামলা করে বাংলাদেশের ভাবমূর্তি দেশে বিদেশে নষ্ট করতে না পারে, এই ব্যাপারে সচেতন থাকার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। এবং একটা আমরা মিলেমিশে এ দেশটাকে গড়ে তুলেছি। এটা মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এই দেশ পেয়েছি। তো এটাকে এগিয়ে নেওয়ার জন্য দেশবাসীর সহযোগিতা প্রয়োজন। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষেরই সহযোগিতা প্রয়োজন। আমরা আপনাদের সহযোগিতা চাই, আপনাদের পরামর্শ চাই, যাতে আমরা আগামী দিনগুলোতে বাংলাদেশ একটা সহনশীল দেশ হিসাবে, অসাম্প্রদায়িক সহনশীল দেশ হিসাবে আমরা বিশ্বের বুকে পরিচয় দিতে পারি। এবং আমাদের নৈতিকতার ক্ষেত্রে ঘাটতি আছে। আমরা অনেকে নামাজ কালাম করি, আবার আমরা ঘুষ খাই। আমাদের দৈনন্দিন জীবনে ইসলামের অনুশীলন আছে, আবার আমরা লুটপাটে ব্যস্ত হই। এই জন্য ইসলামিক ফাউন্ডেশন এর অধীনে হিন্দু কল্যাণ পরিষদ, বৌদ্ধ কল্যাণ পরিষদ, খ্রিস্টান কল্যাণ পরিষদের মাধ্যমে আমরা নৈতিকতার সবক দিই। আমাদের একটা আছে, প্রকল্প আছে। আমরা বৌদ্ধ ধর্মের ওখানে, হিন্দু ধর্মের এখানে, খ্রিস্টান ধর্মের এখানেও অ্যাকর্ডিং টু দেয়ার রিলিজিয়াস টিচিং নৈতিকতা, যেটাকে তাকওয়া বলতে পারি, মোরালিটি ডেভেলপমেন্ট, আমরা ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে মোরালিটি ডেভেলপমেন্টে আমরা কাজটা করতে পারব। আমরা যদি ইমোরাল হই, অনৈতিক হই, তাহলে দেশটা শেষ হয়ে যাবে। পৃথিবীর বহু জাতি আমাদের সাথে স্বাধীন হয়েও তারা এগিয়ে গেছেন, আমরা এগিয়ে যেতে পারি নাই। তো এই ব্যাপারে আমরা কাজ করে যাব। নৈতিকতা বৃদ্ধির ক্ষেত্রে আমি দেশবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করছি। সাথে সাথে আমি একথাও জোর দিতে চাই, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যারা মালিক আছেন, পরিচালক আছেন, সাংবাদিক ভাইরা আছেন, তারা যেন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে এবং নৈতিকতার উন্নয়নের ক্ষেত্রে তারা যেন আমাদের একটু সহযোগিতা করেন এবং বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে, বিভিন্ন টকশো আছে, বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে একতাটা জাতির কাছে তুলে ধরেন, যাতে সাম্প্রদায়িক সম্প্রীতিটা রক্ষা পায় এবং এখানে যেন কোনো ধরনের উস্কানি গুজবের মাধ্যমে
হানাহানির পথ যেন তৈরি না হয়, এই ব্যাপারে আমি মিডিয়ার মালিক যারা আছেন, সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতা এবং দৃষ্টি আকর্ষণ করতে